আজ দুপুরে সেলিম আঙ্কেল আমার বুকে হাত দিয়েছিলেন। মা তখন অফিসে। বৃহস্পতিবার আমার কলেজের হাফ ডে থাকে। সেলিম আঙ্কেল জানেন সেলিম আঙ্কেলের সঙ্গে মায়ের বিয়ের কথাবার্তা চলছে। এই কারণে সেলিম আঙ্কেল হুট করে ভর দুপুরে বাড়িতে আসায় আমি খুব বেশি অবাক হইনি। এরকম উনি আগে করেননি, কিন্তু দুদিন বাদে তো ওই একই সঙ্গে থাকতে হবে। সেলিম আঙ্কেল শাহবাগ থেকে আমার জন্য ড্যান ব্রাউনের নতুন উপন্যাস কিনে এনেছেন। ওটা দেখে আমার ধারণা হলো মাই হয়তো হবু মেয়ের সঙ্গে আইস ব্রেকিংয়ের জন্য সেলিম আঙ্কেলকে পাঠিয়েছেন। সেলিম আঙ্কেলের মতো প্রোঅ্যাক্টিভ মানুষের পক্ষে এখনই কৃতিত্ব প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া মোটেও অস্বাভাবিক না। সেলিম আঙ্কেল এসেই মার গল্প আরম্ভ করলেন। মা বিয়েতে কীরকম গহনা পছন্দ করবে, মাথায় ঝাপটা, সীতাপাটি নাকি টিকলি পড়বে, সেই গল্প করতে করতেই সেলিম আঙ্কেল হঠাৎ পেছন থেকে দুই হাত দিয়ে আমার দুই স্তন চেপে ধরলেন। ঘটনার আকস্মিকতায় আমি হকচকিয়ে গেলাম। প্রথমে ভাবলাম হয়তো উনি খেয়াল করেনি, হয়তো কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু যখন উনি হাতের মুঠো আরও শক্ত করলেন আমি ভয়ে কুঁচকে গেলাম। নিজের অজান্তেই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মেরে ওনার হাত সরিয়ে দিলাম। তারপর দৌড়ে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি দরজা লক করে দিলাম। সেলিম আঙ্কেল আমার পেছন পেছন ছুটে এসে বাইরে থেকে বললেন, মেঘলা প্লিজ একটা কথা শোনো, আমি সেজুতিকে চাই না, আমি তোমাকে চাই। সেজুতি আমার মায়ের ডাক নাম। সেলিম আঙ্কেলের কথা শুনে প্রবল ঘৃণায় আমার গা ঘিন ঘিন করে উঠল। আমি বেসিনের কাছে গিয়ে গলা উগড়ে বমি করে দিলাম। সেলিম আঙ্কেল ওদিকে দরজায় ধাম ধাম করে পাড়ি দিচ্ছেন। মনে হচ্ছিল এই বুঝি দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবেন। আমার বাবা ফেরেশতার মতো মানুষ ছিলেন, প্রেমময় মায়াময় একজন মানুষ, আর তাকে সরিয়ে কিনা এই লোকটাকে ধীরে ধীরে মনের ভেতরে বাবার আসন দিচ্ছিলাম। ছি, আমার কান্না ঝরে এলো। কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম, প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমি জানালা দিয়ে দারোয়ান চাচাকে ডাকবো, পুলিশে ফোন করব। সেলিম আঙ্কেল তাও ইনস্ট্যান্ট করলেন, প্লিজ মেঘলা একবার বেরিয়ে আসো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হঠাৎ নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমি কথা দিচ্ছি তোমার গা ছোবো না। লেটস কিপ ইট বিটুইন ইট অ্যান্ড মি। আমি এবার রাগে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি না গেলে আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। এবার সেলিম আঙ্কেল উত্তেজিত হয়ে বললেন, মেঘলা সামান্য একটা ব্যাপার এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি জাস্ট ফান করেছি, টেক ইট ইজি প্লিজ। আমি এখনই ফোন করছি। ওকে ওকে, আমি গেলেই যদি তোমার ভালো লাগে তাহলে তাই যাচ্ছি। শুধু একটা কথা, সেলিম আঙ্কেল এখন সেন্টিমেন্টে খেলাচ্ছেন। ওনার কথার সুর শুনে মনে হচ্ছে আমি বুঝি কোনো দোষ করেছি আর উনি ভিকটিম। আমি বিপামিশা নিয়ে ওনাকে কথা শেষ করতে না দিয়েই বললাম, প্লিজ আর কথা বলবেন না, যান এখনই। সেলিম আঙ্কেল গন্ডারের মতো গড়গড় করে বললেন, ব্লাডি হেল, এটা নিয়ে আর কথা বাড়িও না, বলে রাখলাম। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। মিনিট খানেক পর ঠাস করে দরজা বন্ধের শব্দ হলো। বাথরুমে জানালা দিয়ে দেখলাম সেলিম আঙ্কেল গাড়ি নিয়ে সাঁ করে বেরিয়ে গেলেন। আমি বাথরুম থেকে ড্রয়িং রুমে এসে বাইরের দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। তারপর অবসন্ন হয়ে সোফায় বসলাম। সোফার পাশে টেবিলের উপরে সেলোফিনে মোড়ানো একগুচ্ছ রজনীগন্ধা। সেলিম আঙ্কেল মার জন্য এনেছেন, প্রায়ই আনেন। একবার মনে হলো ওগুলো ডাস্টবিনে ফেলে দেই। তারপরে ভাবলাম ফুলের তো কোনো দোষ নেই, তাছাড়া ওগুলো তো আমার জন্য আনেননি। ফুলদানিতে ফুলগুলো গুছিয়ে রাখলাম। সামনের দেয়ালে বাবার একটা ছবি ঝোলানো। আমার বাবা মাত্র 33 বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তখন মার বয়স কত হবে? এই বড় জোর 26-27। আমি বোধহয় ক্লাস 1-এ পড়ি। মা প্রথম প্রথম কেমন পাগলের মতো হয়ে গিয়েছিলেন, আর বিয়ে থা করেনি। নানুকে দেখেছি কত প্রস্তাব নিয়ে এসেছেন, মা ফিরিয়ে দিয়েছেন। মা হয়তো আমার কথাও ভেবেছে। গত 10 বছর ধরে ওই অর্থে মা পুরুষ বিবর্জিত। কলেজে ওঠার পর থেকেই মার জন্য আমার মায়া বেড়ে গেছে। আমি আস্তে আস্তে মার স্যাক্রিফাইসটা বুঝতে শিখেছি। মার সঙ্গে প্রায়ই ঘ্যানের শুরু করেছি মা যেন আর একটা বিয়ে করে। আমি নিজেও তো বড় হয়ে যাচ্ছি, এক সময় হয়তো আমারও ঘর সংসার হবে। মা কারো গলগ্রহ হয়ে থাকবার মানুষ না। তাহলে বাকি জীবনটা মা কী করবে? একা একাই কাটাবে? সেলিম আঙ্কেল মার আগের অফিসের কলিগ, ডিভোর্সড। অনেক দিন নাছোড় বান্দার মতো মার পেছনে লেগে আছে, তো লেগেই আছে। শেষমেশ অনেক জোড়াজুড়ির পর মা ওনাকে বিয়ে করতে রাজি হয়েছে। সেলিম আঙ্কেলকে এতদিন ভালোই লাগতো, চটপটে স্মার্ট লোক, বলার আগেই সব কিছু বুঝে ফেলেন। মনে হয়েছিল উনি মাকে আসলেই কেয়ার করেন। মা ওই ভদ্রলোকের সঙ্গে সুখী হবে। আজ হঠাৎ করেই সেলিম আঙ্কেলের মুখোশটা খসে পড়েছে।
মা বাড়ি ফিরল সন্ধ্যাবেলা। ঘরে ঢুকেই মা নিজের অজান্তেই গুনগুন করে গান ধরেছে, এসো নিপা বনে ছায়া বিথি তলে। আহা, কতদিন পরে মায়ের মুখে গান শুনছি। মাকে ইদানিং আর আগের মতো ক্লান্ত অবসন্ন লাগে না। এতদিন একা একা আমাকে বড় করে অফিস আর ঘর একা হাতে সামলে মা নিজের জীবনটাকে ঝরঝরা করে ফেলেছিল। তারপরেও আমার ধারণা মার আসল ক্লান্তিটা ছিল মনের। বেডরুমে গিয়ে মা বলল, মেঘলা এদিকে আয় একটু। মায়ের কাছে যেতেই মা ব্যাগ থেকে দুটো সিল্ক শাড়ি বের করে বলল, মেঘলা দেখ, খান বাজার থেকে দুটো শাড়ি এনেছি ম্যাচিং করে, তোর কোনটা পছন্দ? দুজনে কাল সন্ধ্যায় শাড়ি পরে বের হব। কাল কোথায় যাচ্ছি মা? কেন ভুলে গেলি? কাল না তোর সেলিম আঙ্কেল ইনভাইট করেছে? সেলিম আঙ্কেলের কথা বলতে বলতেই মার গাল দুটো কেমন গোলাপি হয়ে গেল, মনে হলো ব্লাশন দিয়েছে। আহা, কত বছর মার মুখে এমন লজ্জাভো গোলাপি আভা দেখি না। একটু পরে আমরা খেতে বসলাম। খেতে খেতে মা রাজ্যের গল্প করলো। অফিসে নতুন বস এসে কি করেছে না করেছে, কার প্রমোশন নিয়ে কি ঝামেলা বেঁধেছে। মনে হলো মা যেন খইয়ের মতো ফুটছে। অনেক দিন ধরে আমাদের বাসায় সব কিছু নিয়ম মাফিক চলছে, কিন্তু কোথায় যেন একটা আনন্দের অভাব, কি একটা নাই নাই ভাব। শুধু ইদানিং মার আহ্লাদি আচরণে মনে হয় শরৎ, হেমন্ত আর শীত পেরিয়ে এই বাড়িতে বসন্ত এসে গেছে। রাতের খাবার সেরে মা ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসলো। একটা কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আমার দিকে ফিরে বলল, এই মেঘলা, তুই তো খেয়ালই করিস না। কি মা? আমার সবগুলো চুলের আগা ফেটে কেমন দুভাগ হয়ে গেছে। আমি কাছে গিয়ে মার চুলে হাত দিয়ে বললাম, তাই তো মা, তুমি নিজেও তো খেয়াল করো না। মা মহা উৎসাহ নিয়ে বলল, এখন থেকে করব। ক্যাস্টর অয়েল কিনতে হবে। তুই এক কাজ কর, আপাতত ক্যাঁচি দিয়ে চুলগুলো আধ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি ছোট করে কেটে দে। আমি বললাম, মা ওটা পার্লারে গিয়ে করলে ভালো হতো না? ওরা প্রফেশনালি কেটে দেবে। আমি কাটলে দেখবে এক পাশে বড় আর এক পাশে ছোট হয়ে গেছে। ধুর, খামাখা পার্লারে গিয়ে অতগুলো টাকা ঢালবো কেন? এই ধর ক্যাঁচি, তুই কাট, একটু সাবধানে কাটিস। আমি মার চুল পিঠের পেছনে সমান করে বিছিয়ে খুব সাবধানে ক্যাঁচি দিয়ে কাটছি। মা আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গাইছে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, স্বপ্ন দুয়ার খুলে এসো অরুণ আলোকে মুগ্ধ এ চোখে। এতগুলো বছর পর মা আবার স্বপ্ন দেখা আরম্ভ করেছে। মাকে আমি কিভাবে বলি সেলিম আঙ্কেলের ঘটনা? আর সেলিম আঙ্কেল দাওয়াত করেছেন। আমি আর মা দুজনেই কালো সিল্কের উপরে সোনালি পাড় আর সোনালি সুতোর কাজ করা শাড়ি পরেছি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা দুই বোন। ধানমান্ডির ওই চাইনিজ রেস্টুরেন্টের উবারে গেলেই ভালো হতো, কিন্তু আমরা রিক্সা নিয়েছি। ইদানিং সন্ধ্যাগুলো ভারী চমৎকার। আবছায়া স্ট্রিট লাইটের আলোয় প্রাণ হায় হায় করা বাতাস গায়ের উপর দিয়ে বয়ে যায়। মনটা কেমন করে ওঠে। রিক্সায় পুরোটা পথ মা আমাকে শক্ত করে ধরে রেখেছিল। আমি যে তার নারী ছেঁড়া ধন। আধ ঘন্টা পর রেস্টুরেন্টে ঢুকেই কেমন একটা ঘোর লাগা অনুভূতি এলো। চকচকে কাঠের ফ্লোর, সিলিংয়ে দামি ঝাড়বাতি, বাদামি মখমলে আবৃত চেয়ার। এমন পশ রেস্টুরেন্টে আগে কখনো আসিনি। নারী দিবস বলে কিনা জানি না, রেস্টুরেন্টের প্রায় সবগুলো টেবিল মানুষে ভরে গেছে। অনেক মেয়ে বেগুনি শাড়ি পরে আড্ডায় মেতেছে। জানালার কাছে একটা গোল ফ্লোর সিটার টেবিলে সেলিম আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন। পারফেক্ট জেন্টেলম্যানের মতো সেলিম আঙ্কেল আমাদের চেয়ার পেছনে সরিয়ে দিলেন। আমরা চেয়ার টেনে বসলাম। সেলিম আঙ্কেল উল্টো দিকে বসলেন। নেভি ব্লু রঙের শার্ট আর কালো ফর্মাল ট্রাউজারে সেলিম আঙ্কেলকে খুবই শার্প লাগছিল। মার দিকে তাকিয়ে সেলিম আঙ্কেল মৃদু হেসে বললেন, সেজতি, আমি খুব খুশি হয়েছি তোমরা মা মেয়ে দুজনে আসতে পেরেছো। আর কালো শাড়িতে তোমায় কী যে গর্জিয়াস লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মা উত্তরে একটা মিষ্টি হাসি উপহার দিল। সেলিম আঙ্কেল এবার আমার দিকে তাকিয়ে বলল, আর মামুনি, তোমাকে আজ একটা রূপকথার রাজকন্যার মতো লাগছে। সাচ এ প্রিটি ইয়াং গার্ল। কথা বলতে বলতে সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপরে পাড়া দিলেন। আমি ত্রস্ত হয়ে পা সরিয়ে নিলাম। ওয়েটার এসে মেনু দিল। মা যখন মেনু দেখছিলেন সেলিম আঙ্কেল আমার চোখের নজরে রাখছিলেন। আমার পুরো শরীর মন ঘিন ঘিন করছিল। মার বিয়ের পর আমাদেরকে সেলিম আঙ্কেলের ধানমন্ডির বাসায় উঠতে হবে।
এই জন্য সেলিম আঙ্কেল বাড়ির রেনোভেশন করাচ্ছেন। এই মুহূর্তে ইন্টেরিয়র ডিজাইন দিয়ে কিচেন ফিট আউট করেছেন। মাকে একবার গিয়ে দেখে আসতে হবে। এসব গল্প করতে করতে খাবার চলে এলো। আমাদের পাশের টেবিলে একটু আগেই দুজন তরুণী এসে বসেছে। দুজনেই শার্ট আর জিন্স পরা, সুঠামো আকর্ষণীয় গড়ন। সেলিম আঙ্কেল চাউমিন খেতে খেতে মাঝে মাঝে সেদিকে চোখ মারছিলেন। ওদের একজন দেখলাম চকিতে সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে চোখ টিপল। সেলিম আঙ্কেলের মুখে কেমন একটা চনমনে হাসি ফুটে উঠল। মা সেটা না বুঝে জিজ্ঞেস করলো, কি সেলিম, হঠাৎ হাসলে কেন? না, অফিসের একটা ঘটনা মনে পড়লো হঠাৎ। অন্য সময় বলবো। মা ডিনার শেষ করে রুমাল দিয়ে মুখ মুছে বলল, সেলিম, একটা কথা বলতে পারি? হ্যাঁ সিজিমণি, কেন না, আমার কান তো তোমার কথারই ভিখারি। মেঘলার বাবা হঠাৎ মারা যাবার পর আমি অকুল পাথরে পড়েছিলাম। তারপরে তো জানো একা একা কত কষ্টে মেঘলাকে মানুষ করেছি। মেঘলাই আমার পৃথিবী। ইস, তখন যদি আমাদের পরিচয় থাকতো, আমি তোমার পাশে দাঁড়াতে পারতাম। মেঘলাকে নিজের হাতে মানুষ করতাম। মেঘলা তো আমারও পৃথিবী। বলতে বলতে সেলিম আঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ে আবার পাড়া দিলেন। আমি পা সরিয়ে নিলাম। মা সেলিম আঙ্কেলকে বলল, তখন তো তোমার আগের বউ ছিল সিমি। হ্যাঁ, থাক না সেসব কথা। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আর একটা কথা বলি, রাগ করবে না তো? কি? সিমির সাথে আজ ভোরে কথা হয়েছে। সে তো এখনও তোমার আগের অফিসে চাকুরি করে। সেলিম আঙ্কেলের চেহারা দেখে মনে হলো কোথাও একটা ছন্দপতন হয়েছে। শুকনো কণ্ঠে বললেন, হঠাৎ সিমি কেন? ব্যাংক লোনের ব্যাপার নাকি? আমাদের ব্যাংকে তো ইন্টারেস্ট রেট কম। আর এখন ব্যাংক লোন নিয়ে কী করবে? আই উইল টেক কেয়ার অফ ইউ। আরে না না, ব্যাংক লোন টোন না। তাহলে কি? এই যে তোমাকে বিয়ে করব, তুমি মানুষটা কেমন আর একটু জানতে হবে না? সেলিম আঙ্কেল মুখ গম্ভীর করে বললেন, কি বললো সিমি? উল্টোপাল্টা কথা। তুমি নাকি ছোট ছোট মেয়েদের গায়ে হাত দিতে, বিশেষ করে কাজের মেয়েদের। সেলিম আঙ্কেল এবার উত্তেজিত কিন্তু চাপা স্বরে বললেন, আমি তোমাকে বলেছিলাম না সিমি একটা বিচ অ্যান্ড লায়ার। সরি ফর মাই ব্যাড মাউথ। সিমি না হয় মিথ্যা বলেছে। আমার মেয়েও কি মিথ্যা কথা বলে? কে, মেঘলা? ও আবার কি বলে? কাল দুপুরে তুমি কি করেছো ওর সঙ্গে? ওয়েটার বিল নিয়ে এসেছে। সেলিম আঙ্কেল পারফেক্ট জেন্টেলম্যানের মতো ওয়েটারকে বিল শোধ করে অনেকগুলো টাকা টিপস দিলেন। ওয়েটার খুব খুশি হয়ে স্যার স্যার বলে চলে গেল। সেলিম আঙ্কেল কম্পোজর না হারিয়ে ঠান্ডা গলায় মার দিকে তাকিয়ে বললেন, সে যদি সিজি আমার, তাহলে সত্য কথা বলি, যদিও বলতে চাইনি। কি সত্য কথা? মেঘলা কাল আমায় সিডিউস করার চেষ্টা করেছে। শি ট্রাইড টু টেক মি টু ইয়োর বেড। আমি কোনো রকমে ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে রক্ষা পেয়েছি। আর কি বলেছে জানো? কি? আমি থাকতে আপনি মাকে বিয়ে করতে চান কেন? চিন্তা করতে পারো সিজি কেমন ডিরেল্ট হয়ে গেছে এই মেয়ে। বাট ডোন্ট ওয়ারি, আই উইল ফিক্সড হার। তুমি আর কোনো দিনও আমার বাড়িতে আসবে না। কি? লম্পট কোথাকার! আর কখনো আমার বাড়িতে আসবে না। সেলিম আঙ্কেল কিছু বললেন না। কয়েক মুহূর্ত আমার আর মার দিকে কটমট করে তাকিয়ে থাকলেন। তারপর চোখ মুখ ঠান্ডা করে মাকে বললেন, সেজুতি, সিজি আমার, একটা কথা বলি। বলো। আমার এক বন্ধু ছিল যার সঙ্গে সে প্রেমে ব্যর্থ হতো। সবাইকে বলে বেড়াতো সে তার সঙ্গে বেটে গেছে। মেয়েদের ক্যারেক্টার অ্যাসাসিন করে ছেঁড়া বেড়া করে দিত। আমাকে এই কথা বলছো কেন? আমি কি বলে বেড়াবো জানো? কি? তোমাদের মা মেয়ে দুজনকে আমি বিছানায় নিয়েছি। দেখব তুমি আর তোমার ছেনাল মেয়ে কীভাবে সমাজে টিকে থাকো। সেলিম আঙ্কেল এমনভাবে হেসে হেসে বলছিলেন কথাগুলো, দূর থেকে দেখলে যে কেউ ভাববে একটা ডিস্টেন্ট ফ্যামিলি একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। আমার দুই কান গরম হয়ে গেল। মা সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে স্নান কণ্ঠে বলল, বুঝেছি। সেলিম আঙ্কেল পকেট থেকে একটা এঙ্গেজমেন্ট রিং নিয়ে মার দিকে বাড়িয়ে দিলেন। বললেন, গুড গার্ল, নাও এটা আঙুলে পরে নাও। 1 মিনিট। মা এঙ্গেজমেন্টের রিং হাতে নিয়ে উঠে দাঁড়ালো। রেস্টুরেন্টের গেস্টদের দিকে তাকিয়ে একটা কাচের গ্লাসে চামচ দিয়ে টুং টুং করে শব্দ করে বলল, প্লিজ সবাই একটু শুনুন। আজ নারী দিবসের সন্ধ্যায় আমি একটা ঘোষণা দিতে চাই। অনেকেই চেয়ার ঘুরিয়ে মার দিকে তাকালো। বিদেশের অনুকরণে ইদানিং এই ট্রেন্ড চালু হয়েছে। সবার সামনে এঙ্গেজমেন্টের ঘোষণা। সেলিম আঙ্কেল আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বললেন, একটু ভয় খাওয়াতেই লাইনে চলে এসেছে তোমার মা। আমি অসহায় চোখে মার দিকে তাকালাম। মা বলছেন, আমার পাশে যেই ভদ্রলোককে দেখছেন আপনারা, এনার নাম সেলিম চৌধুরী। সবাই এখন কৌতূহল নিয়ে সেলিম আঙ্কেলের দিকে তাকালো। মা সেলিম আঙ্কেলের দিকে মুখ ঘুরিয়ে বলল, সেলিম, বসে কেন, উঠে আমার পাশে এসো। সেলিম আঙ্কেল মার পাশে এসে দাঁড়ালেন। সবার দিকে তাকিয়ে হেসে হেসে হাত নাড়লেন। এবার মা আমাকে দেখিয়ে বললেন, আর এই হলো আমার মেয়ে মেঘলা।
আমি লজ্জা পেলাম, কারণ সবাই একজন আমার দিকে তাকিয়ে আছে। মা বলল, এখন আমার ঘোষণা শুনুন প্লিজ। সবাই জানে কি ঘোষণা আসবে। অনেকে হাততালি দেবার জন্য 2 হাত সামনে নিয়ে এসেছে। মা বলল, এই সেলিম চৌধুরী একটা জঘন্য পিডোফাইল এবং রেপিস্ট। কাল দুপুরে সে আমার মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। আমি অফিসে ছিলাম, ভাগ্য ভালো আমার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে। আমি পুলিশে ভিডিও জমা দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন এই পিশাচের যেন ভয়ঙ্কর শাস্তি হয়। লোকজনের মুখে এখন ফিসফিসানি, চারিদিকে কেমন একটা স্তব্ধ চাঞ্চল্য। সেলিম আঙ্কেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। সেলিম আঙ্কেলকে ভেজা কাকের মতো লাগছে। পাশে বসা জিন্স আর শার্ট পরা স্মার্ট মেয়ে দুটো এইমাত্র উঠে এসে সেলিম আঙ্কেলের হাতে হাত কড়া পরিয়ে দিয়েছে। এরা যে সাদা পোশাকে পুলিশের লোক এটা একমাত্র মা জানত। সেলিম আঙ্কেলকে সাদা পোশাকের পুলিশ অফিসাররা ঠেলতে ঠেলতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল। গেস্টদের করতালিতে চারিদিক মুখরিত হয়ে উঠল। একটু পরে আমি আর মা বেরিয়ে এলাম। কাল রাতেই আমি মাকে সব খুলে বলেছিলাম। মা অনেক কেঁদেছিল, পুরনো বাড়ির মতো ভেঙে পড়েছিল। কিন্তু একটু পর মা নিজেকে গুছিয়ে নিয়েছিল, রানীর মতো উঠে দাঁড়িয়েছিল। 10 বছর ধরে যেই মা একা হাতে আমাকে বড় করেছে, সে কি এই সামান্য ঝড়ে টলবে? রিস্কায় যেতে যেতে মা আবার শক্ত করে আমার হাত ধরে বলল, তুই আমার নারী ছেঁড়া ধন। তোকে যে খারাপভাবে ছোবে সেই দুনিয়ার যে প্রান্তেই থাকুক, আমার হাত থেকে তার নিস্তার নাই। মা একটু থেমে যোগ করলো, কিন্তু তাই বলে ভাবিস না পৃথিবীর সব পুরুষ খারাপ। ঠেকে শেখা মানে কিন্তু হেরে যাওয়া না। আমরা বাড়ির কাছে চলে এসেছি। চারিদিকে মন হাই হাই করা বসন্ত বাতাস। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি মনে মনে বললাম, আমার মাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমার মা একটা ওয়ান্ডার ওম্যান। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।